সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। আলোচনার সুবিধার্থে শুরুতে আজকের কিছু আলোচিত সংবাদ আপনাদের জানিয়ে রাখতে চাই। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে কাল ঢাকা ছাড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ও পুলিশি সংস্কারের সহায়তার ইচ্ছা সংস্থাটির। ঢাকার সাথে সম্পর্কের উন্নয়ন চায় দিল্লি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ। ৩.৫ মাস পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্র শিক্ষকদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সম্পদের বিবরণী জমা দিতে হবে। ভুল তথ্যে পেতে হবে শাস্তি। পাহাড়ে এখনও কমেনি উত্তেজনার রেশ। ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। আটকা পড়েছে বহু পর্যটক। দর্শক, এছাড়াও বেশ কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে, টেলিভিশন, পত্রিকা সহ অনলাইন বিভিন্ন গণমাধ্যমে। সেসব বিষয়েও আমরা সমসাময়িক বিষয় নিয়ে এই আলোচনাটি করে থাকি। সেসব বিষয়ে আমরা যুক্ত রাখার চেষ্টা করব। বিশেষ করে আজকে আমরা স্টুডিওতে তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। রয়েছেন আমার বাঁ পাশে এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। মাঝে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য, এবং সবশেষ নুরুল হক নূর, সাবেক ভিপি, ডাকসু। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটি সংবাদের অবতারণা করে সংবাদটির আলোচনাটা শুরু করতে চাই যেহেতু সংবাদটি সবচেয়ে বেশি যায় ডাকসুর ভিপি জনাব নূরের সাথে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছে এবং বেশ কিছু ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের আলোচনা কিন্তু এখন সরগরম হয়ে আছে, মোটামুটি বলা যায়। ছাত্র রাজনীতির প্রেক্ষাপট এবং সম্প্রতি বেশ কিছু নতুন বিষয়ও এসেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার প্রকাশ্যে আসার শিবিরের সভাপতির বিষয়টি যেমন আছে, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বিষয়টি রয়েছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সব মিলিয়ে আপনি যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছে এবং আপনি সেখানের সবশেষ বা বর্তমান একেবারে ভিপি হিসেবে দায়িত্বে ছিলেন, একটু যদি বলেন যে এই পরিবেশটা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন হতে পারে। খুলেছে অনেক দিন পর, একটা আন্দোলন গেল, একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পট পরিবর্তন হলো, একটু যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে ধন্যবাদ এবং আমাদের আলোচক দুজন সিনিয়র এবং ভাইব্রেন্ট আলোচক, ডাক্তার জাহিদ ভাই এবং আমাদের মোশাররফ ভাই। আবার আমরা দুজন একই এলাকার, জেলার পটুয়াখালী। আর আমার ডাকসুর ভিপির পাশাপাশি আমার বর্তমান পরিচয় হচ্ছে বাংলাদেশের ৫১তম নিবন্ধিত দল গণ অধিকার পরিষদ, যেটার নির্বাচনী প্রতীক ট্রাক। সেই দলের সভাপতি। যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, এটা অনেকদিন ধরেই আমাদের সকলের প্রত্যাশা ছিল যে দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে এবং শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে খুলেছে এবং আমরা এর আগে কিছু ঘটনা, প্রথমত মব জাস্টিসের মতো কিছু ঘটনা, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দুটি বিশ্ববিদ্যালয়ের দুটো ঘটনা সমগ্র জাতিকে খুব নাড়া দিয়েছে এবং বলা চলে মানুষকে মর্মাহত করেছে। যে যেই তরুণরা এত বড় একটা পরিবর্তন এনে দিল, একটা নতুন ভোরের সূচনা করলো, সেই রকম তরুণদের প্রতিনিধি বা সেই রকমই তারুণ্য, তাদের হাতে আবার এরকম দুজন শিক্ষার্থীর খুন হওয়াটা। তো সেখানে আবার দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই যুবক মারা গিয়েছে, তার এই হত্যাকাণ্ডের সাথে যেই ৬ জন জড়িত, তাদের ৫ জনই আগের দুর্বৃত্তদের সহযোগী ছিল, তারা ছাত্রলীগের নেতাকর্মী ছিল। এটি একটা বাস্তব চিত্র। আর দ্বিতীয়ত, ছাত্র রাজনীতি বন্ধের বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সম্ভবত ১২টি বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত জানিয়েছে যে তারা ছাত্র রাজনীতি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রাজনীতি আপাতত বন্ধ ঘোষণা করছে। তো প্রথমত এটা খুব অদ্ভুত আমার কাছে মনে হয়েছে এবং এটা একটা হঠকারী সিদ্ধান্ত মনে হয়েছে। আপনার বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্ব পেয়েছেন, ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার ২০টিতে নতুন উপাচার্য নিয়োগ হয়েছে। এখন নতুন উপাচার্যরা যদি আগের উপাচার্যের মতোই কোনো বিশেষ গোষ্ঠী, সম্প্রদায়, কমিউনিটিকে তুষ্ট করে বিশ্ববিদ্যালয় চালাতে চান একটা ব্যালেন্সের মাধ্যমে, এটা কিন্তু এই পরিবর্তনের আমাদের স্পিডের সাথে যায় না এবং এটা আমাদের প্রত্যাশাও থাকবে না। তো এখন আমরা দেখলাম যে সবাই একটা আন্দোলনকে ভয় পায়। কিছু শিক্ষার্থী একটা দাবি তুললেই তারা চিন্তা করে যে আগে কেমনে থামাইবে তাদেরকে, ওকে যা না চায় তার চেয়ে বেশি দিয়ে প্রয়োজনে থামাও। তো শিক্ষার্থীদের একটা অংশ হয়তো ছাত্র রাজনীতির বিরুদ্ধে বলেছে বা ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে,
কিন্তু এইটা আসলে বাংলাদেশের আইন কি বলে? সার্বজনীন মানবাধিকার বা ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশনের জায়গা থেকেও তো আপনি এটা পারেন না। মানুষ রাজনীতি করবে, এটা তার সহজাত প্রবৃত্তি, অধিকার, এবং আমাদের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, এটা বিশ্ববিদ্যালয় অথরিটি কখনোই খর্ব করতে পারে না, কেউ দাবি জানাতে পারে। জি, আপনাকে একটু থামাই ডক্টর জাহিদ, এই বিষয়টাতে যদি আপনি একটু বলেন, মানে আমাদের প্রথম পর্বে আমরা এই বিষয়টাতে একটু থাকতে চাই। ছাত্র রাজনীতি সমস্যা তৈরি করেছে। ছাত্র রাজনীতি, বিশেষ করে ছাত্রলীগ যা করেছে গত 15 বছর, সে আরও স্পেসিফিকলি বললে লাস্ট 10 বছর, এটা যদি রাজনীতি হয় এটা বিভৎস ব্যাপার, এবং এটা দেখে কারো ভয় লাগতেই পারে না ছাত্র রাজনীতি থাকা যাবে না। তো তাইলে বলি যে আওয়ামী লীগ যা করেছে গত 15 বছর বা 10 বছর শেষ পর্যন্ত যা করেছে, তারা তো জাতীয় পর্যায়ে রাজনীতির দরকার নেই। আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তী 1, অন্তর্বর্তী 2, অন্তর্বর্তী 3 করে 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 সরকার চলতে থাকবে, কারণ রাজনীতি তো খারাপ। কথাটা হচ্ছে বিরাগ থেকে বললেন নাকি রাজনীতি? না, জেনুইনলি বলছি, যারা বলছেন আর কি ছাত্র রাজনীতিকে বাতিল করার যুক্তিটা কি? যুক্তি হচ্ছে ছাত্র রাজনীতি করতে এসে হত্যা করেছে, আহত করেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি এসব চলছে, গণরুম ইত্যাদি ইত্যাদি, লটস অফ স্টোরিজ, নানান সমস্যা আছে, সে কারণে ছাত্র রাজনীতিবাদ। তাই যদি হয় জাতীয় রাজনীতিতে নানান সমস্যা আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখলাম, সুতরাং দাবি তুলতে হবে কি জাতীয় পর্যায়ে রাজনীতিবাদ? এই হচ্ছে কথা। সমস্যা কি? সমস্যা হচ্ছে একটা দেশে যখন জাতীয় রাজনীতিটাও রাজনীতি থাকে না। আওয়ামী লীগ তো রাজনীতি করে নাই, ওটা একটা সন্ত্রাসী দল ছিল, ওরা সন্ত্রাস কায়েম করেছে, একটা মাফিয়া দল ছিল, মাফিয়াগিরি করেছে, তার ছাত্র সংগঠনও মাফিয়া হবে। ভেরি সিম্পল। ছাত্রলীগের দুজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি শোভন রাব্বানি চাঁদাবাজি করতে গেছে, এটা আওয়ামী লীগ নিজে স্বীকার করে তাদেরকে সরিয়ে নিয়েছে। মানে ও দুজনে কি করতে গেছে? ওটা কোত্থেকে এসছে? এটা উপর থেকে এসছে। সুতরাং বাংলাদেশে, ভবিষ্যৎ বাংলাদেশ, এই কারণে আমরা শেখ হাসিনাকে ফেলে দিয়েছে এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, এটা বলতে হবে, উনি পালিয়েছেন। তো সেই শেখ হাসিনার চলে যাওয়ার পর বর্তমান যে বাংলাদেশ আছে, এখানে নিশ্চয়ই ছাত্রলীগের রাজনীতি হবে না, এখানে দলের সাথে অ্যাফিলিয়েটেড রাজনীতি থাকবে। একটা উদাহরণ দেয়, ভারতে কিন্তু কংগ্রেসের সাথে অ্যাফিলিয়েটেড ছাত্রদের রাজনীতি আছে, বিজেপির যে মাদার সংগঠন আরএসএস তাদের সাথে অ্যাফিলিয়েটেড আছে, কমিউনিস্টদের আছে, সবার আছে। এবং ওদের যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাথে যদি প্যারালালটা নিই, ওদের সর্বোচ্চ জেনারেল ইউনিভার্সিটি হচ্ছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। সেখানকার ছাত্র সংসদ নির্বাচনে সব দল পার্টিসিপেট করে, সেখানে পার্টিসিপেট করে তারা সেখানে হয়, এবং তাতে কি ওদের কোনো সমস্যা হয়েছে? আরেকটা কথা বলে প্রাইমারিলি শেষ করি, আপনি ছাত্র রাজনীতি নিষেধ করবেন দলের নামে, যদি সব ধান্দাবাজি এবং 2 নম্বরই থাকে, কোনো না কোনো ফর্মে ওটা ফিরে আসবে। একটা ক্লিয়ার উদাহরণ হচ্ছে শিক্ষক রাজনীতি তো নাই, আছে কি? শিক্ষক লীগ আছে ইউনিভার্সিটিতে, কিন্তু শিক্ষক লীগ নীল দল নামে এসে কি কি করেছে আমরা দেখিনি। সুতরাং আপনি যদি বন্ধ করেন কোনো না কোনো ফরম্যাটে, ধান্দা আছে এখানে, তো আমরা যদি ওই জায়গাগুলো বন্ধ করি, এই ছাত্র রাজনীতি থাকবে না। জি, আমরা দুটো বক্তব্য শুনলাম। জনাব নূর বললেন যে হঠকারের সিদ্ধান্ত, এবং ডক্টর জাহিদ বললেন, আমি আপনাকে জানি আপনিও ছাত্র রাজনীতির সাথে সোনালী অতীতে যুক্ত রয়েছেন এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনার ভূমিকা ছিল। একটু ছোট্ট করে প্রথম পর্বে যদি আপনি একটু বলেন, এই আলোচনার সাথে দ্বিমত করবেন না? আমি দুই আলোচকের সাথে আমি সম্পূর্ণ একমত। ছাত্র রাজনীতি বন্ধ করা এটা একটা ষড়যন্ত্র। কারণ আমরা যদি একেবারে মোটা দাগে আপনি একটু বিশ্লেষণ করেন, বাংলাদেশ শুধু পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ আমল পর্যন্ত যত বড় বড় অর্জনগুলি আছে, তার মূল কৃতিত্ব কিন্তু এই ছাত্র রাজনীতির। আপনি 52 ভাষা আন্দোলন দেখেন, রাজনৈতিক দলগুলি কিন্তু ব্যর্থ হচ্ছিল, তখন কিন্তু ছাত্ররা রুখে দাঁড়িয়েছে এবং অধিকার প্রতিষ্ঠা করেছে। 62 শিক্ষা আন্দোলন দেখেন, মহান মুক্তিযুদ্ধ দেখেন, ছাত্ররা কিন্তু রাজনৈতিক দলগুলিকে সেই দিন অতিক্রম করে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করেছে, জাতীয় সঙ্গীত নির্ধারণ করেছে, ইশতেহার পাঠ করেছে। এগুলি কিন্তু রাজনৈতিক দলরা চায় নাই। আপনি দেখেন ভাষা আন্দোলন যদি দেখেন, এই যে 144 ধারা ভঙ্গ করার জন্য রাজনৈতিক দলগুলির সিদ্ধান্ত ছিল না, ছাত্ররা কিন্তু করেছে। 90-এর গণ অভ্যুত্থান দেখেন, এরশাদের আমলে অনেক আমাদের রাজনৈতিক দলগুলি এরশাদের সাথে কিন্তু আপোষ করে, মীমাংসা করে তারা নির্বাচনের কাছে ক্ষমতার ভাগ, কিন্তু ছাত্ররা কিন্তু 9 বছর সংগ্রাম করেছে। নিশ্চয়ই ছাত্র। আবার এবার দেখেন আপনার এই যে যারা আজকে ছাত্র রাজনীতি বন্ধর কথা বলে, তারা কোথা থেকে আসছে? আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফল তো এই বর্তমান প্রশাসন, এই ভিসি বলেন, এই যারা এখন যে সরকার যারা বসে আছে, তারা কোন মুখে বলে ছাত্র রাজনীতি থাকবেন? এটা বুঝতে আমি মনে হয় যে এটা একটা গভীর ষড়যন্ত্রী অংশ। এই জায়গা থেকে যদি বেরিয়ে না আসতে পারেন আপনি, তাইলে এই যে এখন একটা যদি কথাটা এখন অনেকে বলতে শুরু করেছে, আপনি কতদিন মুখ বন্ধ করবেন? রাজনীতি একটা সময়তেই এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো আজীবন থাকবে। রাজনীতিবিদদের কাছে তো ফিরে যেতে হবে। রাজনীতির প্রতি তাদের এত কেন বিদ্বেষ? 90 সালে আপনাদের যে ছাত্র রাজনীতির যে প্রেক্ষাপট,
এবং পরবর্তীতে দীর্ঘ একটা সময়, বিশেষ করে আপনারা যেটাকে বলছেন বা বাংলাদেশের মানুষ বলছে স্বৈরাচারের যে একটা পদধ্বনি, সেই সময়টাতে কিন্তু ভিপি হয়েছিলেন জনাব নূর, কিন্তু সেই সময়টাতে ভিপি হয়েছিলেন। এর আগে আমরা দেখেছি যে এরশাদের সময় বা এর পরবর্তীতে এই ডাকসুর কিন্তু নির্বাচন আমরা দেখিনি। তো সেই অর্থে এই মুহূর্তে যে ছাত্র রাজনীতির নিষিদ্ধের বিষয়টি উঠেছে, সেই জায়গাটিতে আপনি কিভাবে দেখছেন যে আগামীর ছাত্র রাজনীতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির যে সূতিকাগার বলা হয়, সেই জায়গাটির পথ নকশা কেমন করে আঁকছেন বা আপনার অভিজ্ঞতা কি বলছেন? আমি একটা জিনিস মনে করি যে আমরা কিন্তু তিনজনই একই জায়গায় একমত হয়েছি আপনারা যে ছাত্র বন্ধ একটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। আপনি একটা দেখেন, আজকে আপনাদের এখানে দেখেন যে আমাদের এখানে বিপিন নূর সাহেব আছেন। জি, বিপিন নূর সাহেবের জন্ম কিন্তু ছাত্র রাজনীতির থেকে, নিশ্চয়ই রাজনীতি থেকে। আজকে এই এখানে জাহিদ ভাই এক সময় ছাত্র রাজনীতি, আজকে জাতীয় রাজনীতি, আমরা ছাত্র রাজনীতি। এই যে রাজনীতি ক্লাসিক্যাল একটা ব্যাপার, আপনাকে যেভাবে মানুষ নাচ শেখে একটা ছোট, আজকে এই যে দেখেন হঠাৎ করে জুড়ে এসে বসে কিছু লোক রাজনীতি করছে, যাদের কারণে কিন্তু সংকট তৈরি হচ্ছে, তাদের কারণে সংকট তৈরি হচ্ছে। সুতরাং একটা বিশেষ মহল চাইবে এই রাজনীতিটা না থাকুক, এটা তারা চাইবেই, কিন্তু এই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। কারণ দেশটাকে আগামী দিনে যদি আপনার প্রকৃত নেতৃত্ব যদি আপনি সৃষ্টি করতে হয়, তাহলে রাজনীতি থাকতে হবে, বিশেষ করে ছাত্র। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাস চিন্তা করেন, যারা ডাকসুতের নেতৃত্ব দিয়েছে বা বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃত্ব দিয়েছে, তারাই কিন্তু পরবর্তীতে জাতীয় এবং রাজনীতিতে তারা ভালো করেছে, শুধু নেতৃত্ব না, ভালো। কারণ রাজনীতি একটা প্র্যাকটিসের ব্যাপার। আমি আমার কর্মীকে মেনটেন করতে হচ্ছে, আমার একটা সংগঠন কি চালাবে, জনগণের প্রতি আমার দায়বদ্ধতা কি, দেশ, আমার মধ্যে একটা দেশপ্রেম আছে কিনা, নানা ফ্যাক্টরগুলি একসাথে কাজ করে আপনাকে একটা পরিপূর্ণ নেতা রূপদান করে। কিন্তু এই যে যারা এই ষড়যন্ত্রগুলি করছে, তারা মনে করে একটা শর্টকাট পথে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া অথবা রাষ্ট্রের দায়িত্ব নেওয়া, এটা কখনো কিন্তু স্থায়িত্ব হয় না। এটার বিপক্ষে যদি আমি আপনাকে একটু ধরিয়ে দিতে চাই যে আসলে দীর্ঘ সময় এই রাজনীতি করার ক্ষেত্রে আমরা দেখেছি হল দখল, হলে একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করা, এবং আমরা দেখেছি ক্ষমতায় যারা আসে তাদের যে কথা বলছি, জি না, আপনার সেই জায়গাটা কি করা উচিত? এই রাজনীতি কি, রাজনীতি হলো তো একটা গণতান্ত্রিক পরিবেশ। আপনি দেখেন যখনই গণতন্ত্র ব্যাহত হয়েছে তখন কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে। এখানে আপনি বলছেন নুরুল হক নূর বিপি হয়েছে কিন্তু আওয়ামী লীগের আমলে। জি, আমি মনে করি নুরুল হক নূর দুর্ভাগ্য যে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনও করেছি তখন কিন্তু ক্যাম্পাসে একটা সহ অবস্থান ছিল। সারা বাংলাদেশে কি অবস্থা ছিল এটা দেখার বিষয়টা, কিন্তু যারা ছাত্র রাজনীতি করতাম, এই ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, শিবির তখন ছিল না, আমাদের রাজনীতি করার তাদের পারমিশন ছিল না, অন্যান্য সংগঠনগুলি, কিন্তু আমরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কিন্তু আমরা রাজনীতি করেছি। তখন দেখেন আপনার নেতৃত্ব বিকাশটা কিভাবে হয়েছে। আর আওয়ামী লীগ এসে যে এই যে উন্মুক্ত যে সমুদ্র, এটাকে তারা বন্ধ করে দিয়ে একটা বদ্ধ জলাশয় তৈরি করেছে, যার কারণে এইটা পচে গলে এই যে আপনার গেস্টরুম কালচার, আপনার হল দখল, এইতে র্যাগিং, টেন্ডারবাজি, এই সকল ঘটনার কিন্তু জন্ম দিয়েছে। সুতরাং আপনি এটাকে ওপেন করে দেন, আপনি গণতান্ত্রিক চর্চাটা করতে দেন, একটা অনেক মানসিকভাবে অনেক কিন্তু বিকাশ ঘটবে। আপনার যখন কোনো আমার মতামত দেওয়ার সুযোগ থাকে না, আমার বিশ্বাস প্রকাশ করার কোনো জায়গা থাকে না, আমি একটা আইডিওলজিকে এস্টাবলিশড আমি করতে পারি না, তখনই কিন্তু আপনার একটা আমি অন্য ধরনের একটা নেগেটিভ একটা অ্যাটিটিউড আমার মধ্যে। এই যে আপনার মব জাস্টিস, মব তো জাস্টিস হয় না, কখনো জাস্টিস হয় না, কিন্তু আপনি এটা কেন হচ্ছে? কারণ একটা ছাত্র বা একটা শিক্ষার্থী দেখছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কোনো আইন নেই। ও দেখছে আমাকে গুম করে ফেলছে, ও দেখছে আমি মেধাবী, আমার চাকরি হচ্ছে না, অথচ যে মেধা নাই দলীয় লেজুর ভিত্তির কারণে তার চাকরি হচ্ছে। এই যে তার মধ্যে হতাশা, ক্ষোভ, বঞ্চনা, তার একটা নগ্ন প্রকাশ কিন্তু এই 16 বছর, যার কারণে আপনি দেখেন এর রেজাল্ট কিন্তু কোনোদিন ভালো হয় না। যার কারণে আওয়ামী লীগের মতো একটি দল, বাংলাদেশে অনেক পুরনো দল, কিন্তু সেই দল আজকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং আওয়ামী লীগের নাম উচ্চারণ করার মতো লোক আপনার সৎসাহস এখন কারো নাই। কারণ আপনি যে কথাটি বলেছেন, এই যে দখলবাজির কিন্তু সর্বশেষ একটা চূড়ান্ত পরিণতি কিন্তু এই পলায়ন। আমরা একটু ভিপি জনাব নুরুল হক নূরের কাছে যেতে চাই, যদিও উনি এখন গণ অধিকার পরিষদ নিয়ে কাজ করছেন। যাই হোক, কিন্তু আমরা যেহেতু ছাত্র রাজনীতি নিয়ে আলোচনায় রয়েছে, সেই অর্থে বলবো যে লেজুর বৃত্তির যে রাজনীতি, অর্থাৎ মূল দলের সাথে যারা ক্ষমতায় আসছে, যে কথাটি বলছিলাম মোশাররফ ভাইয়ের সাথে, যে তাদের কেন্দ্র করে এক ধরনের টেন্ডারবাজি, ইউনিভার্সিটি কেন্দ্রিক যতগুলো হল দখল, র্যাগিং, এবং বিশেষ করে যে কথাটি উনি বলছিলেন এবং উনি নিজে হয়তো সেটি ভালো জানেন, যে
চাকুরির ক্ষেত্রে এই যে সেই ছাত্রলীগ বা যাদের লেজুর বৃত্তি রয়েছে তারা এসে চাকরির এই জায়গাটিতেও দখল করে রয়েছে, অর্থাৎ মেধাহীনতা, যার জন্য কোটা সংস্কার আন্দোলন বা মেধাবীদের জন্য আন্দোলন, এই লেজুর বৃত্তিটাকে কি আপনারা সমর্থন করেন বা এটার কারণেই কি মনে করছেন ছাত্র রাজনীতিটা এই হুমকির মধ্যে পড়েছে, বন্ধ হওয়ার হুমকির মধ্যে? নির্বাচন কমিশনে দল নিবন্ধন আইনের আপনার বিভিন্ন বিধানের মধ্যে একটা স্পষ্ট বিধান আছে যে কোনো ছাত্র সংগঠন এবং শ্রমিক সংগঠন সরাসরি রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন হতে পারবে না। তো নির্বাচন কমিশন এই লাস্টের পতিত স্বৈরাচার হাসিনার গভর্নমেন্টের প্রথম টার্মে অর্থাৎ ৮ সালে যে ক্ষমতা এসেছিল, সম্ভবত আপনার ৯-১০-এর দিকে হবে, ছাত্রলীগের একটা প্রোগ্রামে শেখ হাসিনা উপস্থিত হয়েছিলেন অতিথি হিসেবে। সেটা নিয়ে নির্বাচন কমিশন থেকে তাকে তখন চিঠি দিয়েছিল যে তিনি এটা পারেন না। এবং যদিও ছাত্রলীগের অপকর্মের দায়ে সেই সরকারের প্রধান শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ছিলেন, সেখান থেকে অব্যাহতি নিয়েছিলেন। তো এখন দেখেন আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর আইন আছে, সেটার বাস্তবায়ন নাই। তো এই আইনটা যদি বাস্তবায়ন করা হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র সংগঠন সরাসরি সম্পৃক্ত থাকতে পারবেন এবং রাজনৈতিক দলগুলো তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে যেভাবে ব্যবহার করছে, আপনি যেটা বলছেন যে ক্যাম্পাস দখলে, হল দখলে, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, এটা পারবে না, তাহলে কিন্তু ছাত্র রাজনীতির এই চেহারাটা থাকে না। শুধু কিন্তু বিশ্ববিদ্যালয়ে সেটা থাকে না, সেটা চারপাশে কিন্তু ছড়িয়ে যায়। দ্বিতীয়ত যে আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে জাহিদ ভাই বলেছেন যে এই যে রাজনীতিতে পচন ধরেছে, এটা তো শুধু ছাত্র রাজনীতি না, তার চেয়ে বেশি জাতীয় রাজনীতিতে। তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে জাতীয় রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ভবিষ্যতে জাতীয় রাজনীতি নিষিদ্ধ করার গ্রাউন্ড তৈরি হচ্ছে কিনা, যে এই যে দেখেন যে রাজনীতিবিদদের এই পচা কাজের জন্যই দেশের আজকে এই পরিস্থিতি। কাজেই রাজনীতিবিদরা আউট অফ সিলেবাস থাকুক, কয়েক বছর আমরা চালাই, সেটা আমাদেরকে খুব সতর্কতার সাথে ভাবতে হবে। তো আমি যেটা মনে করি যে ছাত্র রাজনীতির পরিবেশ নিয়ে যদি প্রশ্ন থাকে, বৈশিষ্ট্য বা ধরন নিয়ে যদি বিতর্ক থাকে, তাহলে সেটা একটা সমাধানের রাস্তা থাকতে হবে। সমাধানের রাস্তা সহজ। পাকিস্তান আমলেও ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এরশাদের আমলেও ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যদি প্রতি বছর বা নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন থাকে, ছাত্রদের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তার লাভ করবে, ছাত্রদের মধ্যে সুস্থ চিন্তার বিকাশ ঘটবে, এই অপরাজনীতি অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। কারণ যেই ছাত্র হলে নির্বাচিত হবে, যেই ছাত্র তো ডাকসু বা চাকসু এই ছাত্র যে ইয়েগুলো আছে সেগুলো তো সচল থাকতে হবে। আমরা সেগুলো ডাকসু তো ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি বলছি যে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ বা ছাত্র ইউনিয়ন থাকে, সেটা অক্সফোর্ড ক্যামব্রিজের মতো প্রতিষ্ঠানেও থাকে। জায়েদ ভাই ইন্ডিয়ার কথা বলেছে, অক্সফোর্ড ক্যামব্রিজের এই ছাত্র সংসদের লোকেরাও কিন্তু কেউ ডেমোক্র্যাটদের পক্ষে নির্বাচনে ক্যাম্পেইন করে, রিপাবলিকানদের পক্ষে সভা সেমিনার করে, তাদের পলিটিক্যাল আইডিওলজিকে প্রমোট করে। সো রাজনৈতিক দলের আদর্শকে ছাত্র সংগঠন সমর্থন করতে পারে, সে নিয়ে কাজ করতে পারে, কিন্তু লেজুর ভিত্তিক যেই কথাটি বলছেন সেটা থেকে একটু দূরে থাকা দরকার। সেই ক্ষেত্রে যদি ছাত্র সংসদ নির্বাচন থাকে, তখন তো আপনার ওই কালো চশমা পরে ইন করে মধুর ক্যান্টিনে আপনি মাস্তানি করবেন, এই সমস্ত নেতারা তো আর ভোট পাবে না। তো সেই জায়গা থেকে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তো এখন যারা এই যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছেন, অনেকেই বলছেন যে মূলত ছাত্রলীগ ক্যাম্পাসে দখল নেওয়ার জন্য আপনার এই দাবিটা তুলছে। কারণ হচ্ছে এই 15 বছরের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রলীগের একটা একক আধিপত্য। তাদের মধ্যে হয়তো যারা হাইলাইটেড ছিল, গুরুত্বপূর্ণ নেতা ছিল, পদে ছিল, তারা হয়তো হল ছেড়েছে। বাকি আদর্শের লোকেরা কিন্তু ক্যাম্পাসে এখনো আছে, হয়তো হাইলাইটেড লোক না। তো সাধারণ শিক্ষার্থীদেরকে এই ইমোশনালি কাজে লাগিয়ে যদি ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করা যায়, তাদের তো একটা রাজনৈতিক ট্রেনিং আছে। তাহলে ওই যে আপনার মোশাররফ ভাই ইনফরমালি আমাদের সাথে আলোচনায় বলেছিল, যদি এটা আমাদেরও ধারণা এটাই, যে সরকার যদি রাজনৈতিক দলগুলোর সাথে আস্থা বিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে তো বেকায়দায় পড়বে। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্য হতে পারে আপনার সূত্রপাত। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। এই যে ছাত্রলীগের ভাইয়েরা তখন ওই আপনার সাধারণ শিক্ষার্থীর ভেসে, ওই যে বলে ইয়ার্কি করে লোকজন বলে, ট্রল করে বলে যে আনসার বেশে আসে, কখনো কখনো সংখ্যালঘুর বেশে আসে, কখনো পাহাড়ি বেশে আসে সরকারকে অস্থিতিশীল করার জন্য, আবার দেশকে অস্থিতিশীল করার জন্য। তো ওই তারা কিন্তু ওইখানে ঢুকে যাবে। তো সেই জায়গা থেকে আমার পরিষ্কার এটা বক্তব্য বলতে হবে, এটা বিশ্ববিদ্যালয় পাবলিক, বিশ্ববিদ্যালয় প্রশাসন জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় পরিচালিত হয়ে জনগণের এই সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। এই সিদ্ধান্ত কিছু জায়গায় অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়েও সমালোচনার মুখে, পরে আবার একটা পরিবেশ সংসদ ছিল 90-এ,
দেখেন যাদের সেই সময় ছাত্র সংগঠন ছিল তাদের রাজনৈতিক সংগঠন এখন আর বাতিও জ্বলে না, সেই পরিবেশ পরিষদ সংসদ ডেকেছে। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলেছি যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে সভা করে, মিটিং করে, মতামত নিয়ে অনতিবিলম্বে ডাকসু সহ সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ দিতে হবে। এর পেছনে কোনো ধরনের যুক্তি দাঁড় করানো যাবে না। এবং আমরা ছাত্র ভাইদের প্রতিও সহনশীল, যে তাদের একটা আবেগের জায়গা থেকে, কারণ তারা যখন দেখেছে তাদের একজন সহপাঠী আবরারকে বুয়েটে কিভাবে পিটিয়ে মারা হচ্ছে, কিংবা আবু বক্করকে একটি ছাত্র সংগঠনের 2 দলের গ্রুপিংয়ের শিকার হয়ে আপনার হত্যাকাণ্ডের শিকার হতে হয়, কিংবা বুয়েটে সনিকে আপনার 2 গ্রুপের টেন্ডারবাজির গুলিতে নিহত হতে হয়, এগুলো দেখে তারা ছাত্র রাজনীতি নিয়ে ভয় পাচ্ছে। কিন্তু একই সাথে এখনো তো তোফাজ্জলরা মারা যাচ্ছে, রাইট, একই সাথে আবার বলছি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু আবার ওই যে তোফাজ্জলকেও পিটিয়ে মারছে, এটাও আসছে। একই সাথে আবার এটাও কিন্তু ভাবতে হবে, এই যে আজকে বাংলাদেশের জন্ম থেকে মোশাররফ ভাই বলছে যে ভাষা আন্দোলন, বাংলাদেশের যত ঐতিহাসিক অর্জন, ইভেন এই 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এটা কিন্তু রাজনৈতিকভাবে সচেতন ছাত্র সমাজের হাত ধরে এই পরিবর্তন হচ্ছে। কাজে এই রাজনীতি যদি আপনি বন্ধ করে দেন তাহলে তো বাংলাদেশ অন্ধকারে পতিত হবে। আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতারা হয়তো আমার সাথে সরাসরি রাজনীতি করেছে ছাত্র অধিকার পরিষদের, তার বাইরে দেখলাম গতকালকে একজনে তার অজানা পরিচয় প্রকাশ করেছে, সে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, তিনি এই ছাত্র আন্দোলনের অগ্রভাগে ছিলেন, আবার ছাত্র দলের নেতারা ছিলেন, তারপরে অন্যান্য দলের নেতারা ছিলেন। তো এই আন্দোলনেও তো সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা, রাজনৈতিক দলের নেতাকর্মী। আমি 18 তারিখ অ্যারেস্ট হয়েছিলাম, 18ই জুলাই, সেদিন রাতেও কিন্তু আমি হেফাজত, বিএনপির মহাসচিব খসরু ভাই, জহিউদ্দিন চৌধুরী, স্বপন ভাই, অনেকের সাথে কথা বলেছি, তারা অনেক গ্রেপ্তার হয়েছেন। আপনার এই আন্দোলনে সব রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন, শক্তি নিয়ে রাজপথে নামার জন্য। তাহলে এই ছাত্ররা সামনে ছিল, আন্দোলনটা কিন্তু রাজনৈতিক দলই সুসংগঠিত করেছে। এই যে যাত্রাবাড়ি যে ডিফেন্স বা রেজিস্ট্যান্স গড়েছে, এটাকে আপনার মনে হয় আমজনতা এইভাবে অস্ত্রের মুখে রেজিস্ট্যান্স গড়ার এই পদ্ধতি, পলিসি তাদের জানা আছে? রাজনৈতিক বা আপনার সুসংগঠিত আপনার প্রশিক্ষিত লোকজন ছাড়া এই যে রামপুরাতে যা হয়েছে, মিরপুরে যা হয়েছে, উত্তরাতে যা হয়েছে, প্রতিরোধ আন্দোলনকে কিন্তু বেগবান এবং সুসংগঠিত করেছে রাজনৈতিক দলের লোকেরা, সেটা বিএনপির লোকেরা, জামাতের লোকেরা, গণ অধিকার পরিষদের লোকেরা, গণতন্ত্র মঞ্চের লোকেরা, হেফাজতের লোকেরা। ছাত্ররা সামনে ছিল, ছাত্রদের নেতৃত্ব আমরা দিয়েছি, কারণ আমরা মনে করেছি রাজনৈতিক দলগুলোকে আমরা ওই জায়গায় কনভিন্স করিয়েছি যে একমাত্র কোটা সংস্কার আন্দোলন একটা ইস্যু যেখানে তরুণ প্রজন্মকে এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত করা যায়, আর তরুণদের এই চাকরি বা এই চাকরির বৈষম্য থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন বা জাতির মুক্তির আন্দোলনের বৈষম্যহীনতার। সুতরাং এইখানে রাজনীতি, এখানেও সব জায়গায় তো রাজনীতি, এই যে বলে মানুষ সামাজিক জীব, পাশাপাশি বলে মানুষ পলিটিক্যাল, মানে পলিটিক্যাল বিইং অলসো মানুষ, তো রাজনৈতিক চিন্তা চেতনা সবার মধ্যে আছে। সুতরাং রাজনীতি নিষিদ্ধ করার কোনো সমাধান না, সলিউশন না, এটা করা যাবে। আমি ডাক্তার জাহিদের, আপনি যেটা বলছিলেন যে প্রসঙ্গটির অবতারণা করেছেন, যে একটি পরিচয় নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেলাম, যেটি জনাব নূর বললেন যে তিনি সমন্বয়ক ছিলেন, পরবর্তীতে একটি পরিচয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ, যেটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ছাত্র শিবিরের কথাই বলছি আমি। জি, প্রথম কথা হচ্ছে সমালোচনার দুটো দিক আছে। আমি অন্তত সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলছেন, আমি সেখানে দুটো দিকের সমালোচনা দেখছি। একটা হলো উনি যেহেতু ওনার পরিচয় লুকিয়ে রেখেছিলেন, পরিচয় লুকিয়ে, এবং সম্ভবত উনি ছাত্রলীগের সাথেও ইনভলভ ছিলেন, আমি যতদূর দেখলাম আর কি, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তো আপনি পরিচয় লুকিয়ে রাখার কথা বলছেন, এটি কি প্রেক্ষাপটে লুকিয়ে রাখতে পারে বলে মনে হচ্ছে? সেটা প্রকাশের সেই সময়টা উনি একটা পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনি স্পষ্টভাবেই বলেছেন যে যে প্রেক্ষাপট ছিল আওয়ামী লীগের সময়ে, সেইখানে তাদের নামের রাজনীতি করার সুযোগ ছিল না, লুকাতে হয়েছে উনি বলেছেন। সো এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে সারফেসে আসা। আমি একটা জিনিস মনে করি, বর্তমান বাংলাদেশে সেই সবগুলো দল প্রকাশ্যে এসে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত, যারা আমাদের বিদ্যমান যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেটা মেনে নিয়ে রাজনীতি করবে। এর মধ্যে ইডিওলজিতে আমাদের ডিফারেন্স থাকতে পারে, আমরা কেউ জামায়াত শিবিরের রাজনীতি পছন্দ নাও করতে পারি, ওরা আইডেন্টিটি পলিটিক্স করে, এই আইডেন্টিটি পলিটিক্স কারো অপছন্দ হতে পারে, সে তার বিরোধিতা করবে যুক্তির মাধ্যমে। কিন্তু তাদের এই সারফেসে আসাটা, তারা সারফেসে এসে তাদের মতো করে মতাদর্শ প্রচার করবে। আবারও বলছি, যদি না কোনো কিছু যেটা আমাদের বিদ্যমান ব্যবস্থাকে নষ্ট করতে চায়, ধরুন কিছুদিন আগে জামায়াত আরও কয়েকটা সংগঠন মিলে যে এখানে তারা একটা খেলাফত প্রতিষ্ঠা করবে, এই রকম একটা আলোচনা প্রাথমিকভাবে হয়েছে অনেকগুলো সংগঠন মিলে এই সরকারের, শেখ হাসিনার পতনের পর। এখন ধরুন ওই রকম প্রতিষ্ঠা হবে, আমি ধরুন যদি চিন্তা করি বিদ্যমান যে ব্যবস্থা আছে এটার সাথে কনফ্লিক্ট করে,
সুতরাং ওই রকম কোনো কিছু যদি আমরা সোফা জামায়াতকে নির্বাচন বহুদিন নির্বাচন করেছে, নির্বাচনের কোনো দর্শন হ্যাঁ হ্যাঁ, সো ওদের প্রিভিয়াস দর্শনটা যদি থাকে, তারা রাজনীতি করবেন, তারা মানুষকে কনভিন্স করবেন, ভোট করবেন বিদ্যমান ব্যবস্থায় থেকে যদি করেন, বিদ্যমান ব্যবস্থা নানা রকম। আমি জামায়াতকে তো বিজেপির সাথে তুলনা করতে পারি এক অর্থে, কারণ বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করেন, ওখানেও তারা ধর্মকে সামনে এনে রাজনীতি করার চেষ্টা করছেন, কিন্তু উইদিন দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। বাংলাদেশের রাজনীতিতে জামাত ছিল সরকারে ছিল, হ্যাঁ ছিল, এবং ওই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এবং এটাকে আমি ওয়েলকাম করি, এই তাদের প্রকাশ্যে আসা, এবং যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই পেরিমিটারের মধ্যে থাকছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইবারকার এই পতনের পর আমাদের জন্য পজিটিভ হয়েছে এটা, যে তারা জামায়াতের উপরে দীর্ঘদিন, আমি একটা কথা একটু মানে অন রেকর্ডও বলতে পারি যে তাদের রাজনৈতিক মতাদর্শের সাথে আমার দ্বিমত আছে, কিন্তু তার রাজনীতি করার অধিকারকে যেভাবে হ্যাম্পার করা হয়েছে দীর্ঘদিন গত সরকারের সময়, তাদের অফিসে তালা ছিল। আমাদের মনে আছে একবার বুয়েটের বেশ কিছু স্টুডেন্ট সম্ভবত একটা হাওড়ে বেড়াতে গেছে, জামাত শিবির বলে ধরে নিয়ে চলে এসছে। মানে আপনি কারোর গায়ে যদি জামাত শিবির ট্যাগ দিতে পারতেন, আপনি তাকে যা করতে পারতেন, যে কোনো কিছু করতে পারতেন। আমি গণতন্ত্রের জায়গায় এটা, যে তার রাজনৈতিক মতাদর্শ, আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ তো আমার পছন্দ না, কিন্তু ইভেন তার পতনের পর তাদের মানুষজনের উপরে যে কোনো রকম অন্যায় যখন হয়েছে, আমি সেটাকে প্রটেস্ট করেছি, আমি প্রথম দিন থেকে করেছি। ঠিক একইভাবে তাদের উপরে দীর্ঘদিন থেকে অত্যাচার, অন্যায়, নিপীড়ন হয়েছে, তারা বেরিয়ে এসছেন, তারা বেরিয়ে এসে তাদের রাজনীতিটা করুক, তাদের রাজনীতি করবেন। তাদের রাজনীতির শুধু আইডেন্টিটির প্রশ্ন না, রাজনীতিতে যখন আসবেন তাদের মুক্তিযুদ্ধ, বিশেষ করে জামায়াতের মুক্তিযুদ্ধের সময়কার প্রসঙ্গ, এগুলো সবগুলো আমাদের ডিসকোর্সে আসবে, আলোচনায় আসবে, বিতর্কে আসবে। সেই বিতর্কের পাল্টা বিতর্ক চলতে থাকবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই চলে, তর্ক বিতর্ক, এমনকি তাদেরকে ওইটা নিয়ে কারো অ্যাটাক করার, চাপ দেওয়ার অধিকার আছে, সেটাও জামায়াতকে অ্যাকসেপ্ট করতে হবে এবং যুক্তির মাধ্যমেই সেটা করতে হবে, কখনো যাতে সেটার জন্য পাল্টা সন্ত্রাস তৈরি না হয়। এইরকম জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে, চমৎকার একটা সমাজে প্রত্যেকটা মতাদর্শকে, সব মতাদর্শকে স্থান দেয়া, এবং আমি এটাকে একটা পজিটিভ সাইন বলে মনে করি। জনাব মোশাররফ, আপনার কাছে একই বিষয়ে আসতে চাই, যে শিবিরের কথা যখন বলা হচ্ছে, আমরা শুনলাম ডাক্তার জাহিদ যেই তার যে বক্তব্য দিয়েছেন, আপনি কিভাবে দেখছেন এই শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়? আপনি একটি কথা বলছিলেন যে 90-এর পর থেকে তাদের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা যখন ছাত্র রাজনীতিতে আমরা সক্রিয় ছিলাম, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে শিবিরের রাজনীতি নিষিদ্ধ, এবং ছাত্র সমাজ যতদূর মনে না নিষিদ্ধ, ছাত্র সমাজ তো আগেই ছিল, শিবিরও নিষিদ্ধ ছিল। এরশাদপন্থী যে ওটা কারা নিষিদ্ধ করেছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন। এবং এখানে আমরা কিন্তু সকল ছাত্র সংগঠন একসাথে এটা করেছিলাম, যে অন্য জায়গায় করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদের কোনো কর্মকাণ্ড ছিল না। কিন্তু তারপর কি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল না? ছিল। তারপরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে, ছিল, কিন্তু তাদের সাংগঠনিক কর্মতৎপরতা ছিল না। এখন আপনাকে দেখতে হবে যে বিতর্ক ওপেন ছিল না, বলতে হ্যাঁ ওপেন ছিল, যে বিতর্কটা হচ্ছে, যেমন যারা আপনি জানেন, যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোতে প্রগতিশীল হয়, তারা একটু অগ্রসর চিন্তা ভাবনা করে। এখানে তখন একটা বিতর্ক ছিল যে জামাতকে রাজনীতি করতে হলে অথবা শিবিরকে রাজনীতি করতে হলে আমার মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে, আমার বাংলাদেশকে স্বীকার করতে হবে। এখন আপনি বাংলাদেশ, যেমন আপনি দেখেন, আগে নাম ছিল জামাতে ইসলামী বাংলাদেশ, এখন কিন্তু সেটা নাই, এখন কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম, কারণ আমাদের বিদ্যমান কনস্টিটিউশন অনুসারে এটাকে তাদেরকে মেনে নিতে হয়েছে। সুতরাং আপনি আমার সংবিধান মেনে, আপনার যদি যে কথাটি আমাদের ডক্টর জাহিদ বলেছে, হ্যাঁ আপনি রাজনীতি করেন, বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থাপনা আছে আপনি রাজনীতি করেন, জনগণ আপনাকে ম্যান্ডেট দেয়, আপনি তো চেঞ্জ করার আপনার রাইট আছে। আপনি হিটলারকে দেখেন, হিটলারের কথা যদি আপনি চিন্তা করেন, হিটলার কিন্তু ডেমোক্রেটিকভাবে নির্বাচিত সরকার ছিল, মুসলিনি কিন্তু ডেমোক্রেসিভাবে নির্বাচিত সরকার ছিল, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে পরে কিন্তু তারা ফ্যাসিস্ট হয়ে গেছে। সুতরাং আপনাকে যদি জামাত যদি মনে করে বা অথবা শিবির যদি মনে করে যে তাদেরকে বাংলাদেশের মানুষ সমর্থন করে, তাহলে তারা ওপেন নির্বাচনে অংশগ্রহণ করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। এই যেমন আপনি দেখেন আজকে যে একটা ঘটনা ঘটেছে শ্রীলঙ্কা, আমরা যতটুকু জরিপে দেখলাম যে কেউ চিন্তাই বামপন্থী নেতা জয়লাভ করবে এটা চিন্তাও করেনি, কিন্তু আপনি দেখেন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, জনগণ যাকে রায় দিয়েছে মানুষ কিন্তু মেনে নিয়েছে। সুতরাং এই জন্য আমরা একটা কথা বলি, এই যে সংস্কার আপনি বলে, আমি বলি যে আমি জানি না আমার সাথে জাহিদ ভাই অথবা বিপিন নূর এক হবে কিনা, আমার কোনো সংস্কার দরকার নেই। আপনি বাংলাদেশে একটা জিনিস নিশ্চয়তা দেন যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন, অটোমেটিক আমাদের সমাজ চেঞ্জ হয়ে যাবে। কারণ আমার নিজের অভিজ্ঞতা আমি বলি, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, এই ছাত্র সংসদে বিভিন্ন জায়গায় আমরা ইলেকশন করতে যেতাম, ফুল প্যানেল পাস করেছে,
2 জন ফেল করেছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে। কলেজ বিষয়ে কারণটা কি? দেখা গেল ওই যে কথাটি বিপিনুর সাহেব বলেছে, তার আচরণের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা ছিল, সাধারণ ছাত্রদের সাথে ভালো ব্যবহার করতো না, মানে তার মানে ফল্টের কারণে সে দেখা যাচ্ছে যে একটা গেস্ট রুমে গিয়ে এমন ভাবে বসে আছে যে সাধারণ এটাকে শালীনতার মধ্যে পড়ে না। ঠিকই যখন গণতান্ত্রিকভাবে রায় দেওয়ার সুযোগটা জার্নালিস্টরা পেয়েছে তখন কিন্তু তাকে শিখেছে। এই ছেলে পরবর্তী নির্বাচনে দেখেছি তার আচরণের যখন পরিবর্তন এসেছে, তার ব্যবহারে যখন পরিবর্তন এসেছে, তার চলাফেরার মধ্যে যখন একটা পরিবর্তন এসেছে, বিপুল ভোটে আবার সে কিন্তু জয়যুক্ত হয়েছে। তো এইটা কিভাবে সম্ভব? এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আপনি নিশ্চিত করার জন্য। এই যে আপনার এখন আমি তো এই যে আওয়ামী লীগের 16 বছরে যে বিশ্ববিদ্যালয়গুলিতে যে দৈত্য তৈরি হয়েছে, এটাতে আমি ওই ছাত্রদের দোষ দেই না, কারণ ওরা দেখেছে এখানে আমি যদি মাস্তানি করতে পারি তাহলে আমি সবচেয়ে সেফ। ওরা দেখেছে আমি যদি রংবাজি করি আমি ডাইনিং ক্যান্টিনে ফ্রি খেতে পারি, আমি যদি মাস্তানি করি আমি টেন্ডারবাজি করতে পারি, সরকার আমাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সুতরাং আপনাকে মূল এই গ্যারান্টিটা দিতে হবে যে আমার গণতান্ত্রিক চর্চাটা আমি নিশ্চয়তা থাকবে। এই যেমন ভারতের মতো দেশে এখানে আমরা আমাদের আলোচনা হয়েছে যে আপনার বিজেপি নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন আছে, কিন্তু ভারতে কি নির্বাচন সিস্টেম নিয়ে কোনো প্রশ্ন আছে? নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রশ্ন আছে? এক একজন চরম রাজনীতি করতে পারে, কিন্তু আপনি একটা জায়গায় কিন্তু তারা নিশ্চয়তা দিয়েছে যে জনগণের ম্যান্ডেটটা দেওয়ার মতো একটা ভোটাধিকার এবং দেশপ্রেমের ক্ষেত্রে তাদের। তা আমার বাংলাদেশে অন্য কিছু কোনো পরিবর্তন দরকার নেই, আপনি শুধু এই নিশ্চয়তা দেন যে বাংলাদেশের মানুষ নিরপেক্ষ ভোট দিয়ে তার নেতা নির্বাচন করতে পারবে, কোনো সংস্কার লাগবে না। আমি মনে করি বাংলাদেশ ঠিক হতে খুব বেশি সময় লাগবে না। ভিপি নূরের কাছে যাই, আপনি একটি কথা বলছিলেন, ওই কথাটার একটু দৃষ্টি আকর্ষণ করে যে পাহাড়ের একটা অস্থিরতা চলছে এবং সেটা এখনও চলছে। তো মোটামুটি সেটি আমরা দেখেছি গতকালকে উপদেষ্টারা গিয়েছেন এবং সেটি অনেকটাই কিছুটা গুছিয়ে আনা হয়েছে। আপনি যে কথাটি বলছেন সেটাতে যাই, আপনি বলছিলেন যে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা এবং সেটা পাহাড়েও হতে পারে, ব্যাপারটা যদি একটু পরিষ্কার করেন। না, প্রথমে এই সরকারের ফরমেশনটা যদি দেখেন, শুরুর দিকে কিন্তু আনকন্ডিশনাল সমর্থন সব মত পথের মানুষের ছিল। বিপরীত দিকে পরশুদিন একটা লিডিং পত্রিকা নিউজ করেছে যে সরকারের আপনার সম্ভবত 41 দিনের দিন, যে এই 41 দিনে তার জনসমর্থন কতটুকু, তার কাজে সন্তুষ্ট কতটুকু। সেখানে দেখা যাচ্ছে যে 51% মানুষ তাকে সমর্থন করছে, তার কর্মকাণ্ডে সন্তুষ্ট, 49% মানুষ সন্তুষ্ট না, অর্ধেকে। তাহলে অনলি 1.5 মান্থসের মধ্যে এই অবস্থা। তাহলে যদি 1 বছর কন্টিনিউ করে গভর্নমেন্টের জনপ্রিয়তার কোথায় যাবে? তো আমরা যেটা বলছিলাম যে এই সরকার ছাত্র জনতা নাগরিক শ্রমিক সকলের সমর্থিত একটা সরকার, এবং এই সরকারের সবচেয়ে স্ট্রং গ্রাউন্ড এবং সাপোর্টার হবে, সমর্থক হবে, তার কাজকে এগিয়ে নিবে এখনকার বিরোধী রাজনৈতিক দলসমূহ, বিশেষ করে যারা শেখ হাসিনার আমলে বিরোধী দল ছিল, এখন যারা প্রকাশ্য রাজনীতি করছে, যারা জায়েদ ভাই বলছেন পতিত স্বৈরাচার এবং তার দোসর ব্যতীত। কিন্তু আমি খুব অবাক হয়ে লক্ষ্য করেছি, আমার সাথে অনেক উপদেষ্টার ভালো সম্পর্ক, আমরা তাদেরকে স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন মিনিস্ট্রি রিফর্মের জন্য প্রস্তাবনা দিচ্ছি, অসঙ্গতিগুলো তুলে আনছি, কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে তো একটা ফর্মাল অ্যাপ্রোচ থাকবে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসা, আলোচনা করা, মতামত নেওয়া। এখন পর্যন্ত শুধু 13ই অগস্ট অনেকগুলো পার্টিকে ডেকেছিল, 15ই অগস্টের ছুটি থাকবে কি থাকবে না এইটা নিয়ে, আর কোনো ফর্মাল মিটিং হয় নাই। তাহলে এই গভর্নমেন্টকে যারা সাপোর্ট করবে তারা যদি অন্ধকারে থাকে, না জেনে কেমনি সাপোর্ট করবে? এখন তো রাজনৈতিক দল অনেকের সন্দেহ হচ্ছে যে সরকারকে একটা কিংস পার্টি করতেছে কিনা, সরকার কি বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে কিনা, কারণ রাজনৈতিক দলগুলোর সাথে তার দূরত্ব। বিপরীত দিকে এই পতিত স্বৈরাচারকে যে গত 15 বছর ধরে যারা পেলে পুষে হৃষ্টপুষ্ট করেছিল আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের একটা নৈতিক পরাজয় ঘটেছে বাংলাদেশের এই ফাঁসিবাদের পরাজয়ের সাথে সাথে। তো কাজেই তারা গোসা থেকে কিংবা অভিমান থেকে বলেন এই সরকারকে এখনও মেনে নিতে পারছে না, তারা হাসিনাকে হটাই দিছে। তো যার ফলে ইন্ডিয়ার এখন পর্যন্ত একটা বন্ধুসুলভ আচরণ দেখা যাচ্ছে না। যে আপনার এখানে ডক্টর ইউনূস সাহেব আপনার ইউএন কনফারেন্সে যাচ্ছেন, সেখানে বাইডেনের সাথে তার যেটা আমেরিকার রীতিনীতিতেও খুব একটা সচরাচর দেখা যায় না, বৈঠকের সময় নির্ধারণ হয়, মোদির সাথে বাংলাদেশ থেকে অ্যাপ্রোচ করা হলো, সাইডলাইন বৈঠক টৈঠকের কোনো সূচি বা আগ্রহ পাওয়া যায় না। তার মানে ইন্ডিয়া সরকারকে একটু নাকানে চুবানি খাওয়াচ্ছে, এই জন্য তো বোঝাচ্ছে যে এখন পর্যন্ত তার প্রতি সুআচরণ ইন্ডিয়া করছে না। তার আগে কি করেছে, এইখানে মাইনরিটির যারা তার এজেন্ট তাদেরকে এখানে নামিয়ে বলছে এখানে মাইনরিটিদের হামলা হচ্ছে, মামলা হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে,
কিছু ঘটনা ঘটেছে যেটা পুরোপুরি রাজনৈতিক। যারা আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদের পান্ডা বাহিনী হিসেবে রাজপথে নেমেছিল, লাঠিয়াল বাহিনী হিসেবে নেমেছিল, তাদের কিছু জায়গায় হামলা হয়েছে। সাধারণ কোনো সংখ্যালঘু পরিবার এটা তাদের কোনো হামলা টামলা হয় নাই। তারপরেও যদি কোনো হামলা হয় আমরা তদন্ত চাই, বিচার চাই। কিন্তু এই যে শাহবাগে নেমে গেল, এটার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, ইন্ধন ছিল ইন্ডিয়ার। এবং এই যে পাহাড়ের অশান্ত, পাহাড়ের ঘটনা, সেখানে কি ঘটনা ঘটলো যে একজন যুবক নাকি বাইক চুরি করছিল, সেটা ধরা পড়লো, তাকে পিটিয়ে মারলো কারা? চাকমারা যেন মারমারা। তাহলে আপনার এই যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সেইটাকে কিভাবে মিডিয়া এবং সেই ঘটনাটা কিভাবে পাহাড়ি এবং বাঙালি ঘটনায় রূপদান করলো। এবং ওইখানকার দীর্ঘদিনের আমরা পত্রপত্রিকার রিপোর্ট, গোয়েন্দা প্রতিবেদনে পরিষ্কারভাবে আমরা জানি ওখানে তাদের হাতে ড্রোন, আধুনিক পিস্তল, আধুনিক মানে যুদ্ধের সামগ্রী কারা দিয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে তারা মিজোরাম, মণিপুর থেকে ট্রেনিং নিচ্ছে। আর পার্বত্য চট্টগ্রামকে যে দেশ স্বাধীনের পরপরই ইন্ডিয়া যে তাদেরকে নিয়ে খেলছে, এটা একটা ওপেন সিক্রেট। তো কাজে এখন এই নতুন সরকারকে নাস্তানাবুদ করার জন্য কিংবা ইন্ডিয়া তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, পাহাড়কে দিয়ে অস্থিতিশীল করার জন্য সরকারকে দিয়ে স্বার্থ হাসিলের রাস্তা তৈরি করছে, এইখানে মাইনরিটিদেরকে নামিয়ে দিচ্ছে। এবং পাহাড়ের বিষয়ে এবং বিশেষ করে আমি মনে করি, আপনি জানেন আমাদের এখানে কিছু এনজিও আছে, কিছু সুশীল ব্যক্তিরা আছে, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা না করে এনজিওর ফান্ডিংয়ের জন্য এবং নিজেদের সুশীল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য না বুঝে শুনে একটা পক্ষে তারা দাবি রেজ করে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের একটা প্রতিবাদের জায়গা হতে পারে। সেখানে দেখলাম এই ঢাকা শহরে বিভিন্ন এই যারা এই পাহাড়ি সংগঠন করে সবাই মিলে একটা বিশাল আন্দোলন সংগ্রাম, রাতে মশাল মিছিল করে, তাদের অধিকার আছে প্রোগ্রাম করার, আমি সমর্থন করি। কিন্তু দাবি দেওয়া আছে যেই সামরিক বাহিনী এই রকমের একটা গণ অভ্যুত্থানে, আপনারা অনেকে বলছি সেনাপ্রধান, প্রধানমন্ত্রীর আত্মীয়, সেই সেনাপ্রধান সহ তো পুরো সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, ছাত্র জনতার আন্দোলনের সংহতি জ্ঞাপন করেছে। তাহলে সেই সেনাবাহিনী নিশ্চয়ই পাহাড়ে তাদের মনোভাব একই থাকবে। তাহলে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে এত অভিযোগ, সেনাবাহিনী যদি পাহাড় থেকে চলে আসছে, এতদিন তো একটা বিচ্ছিন্ন অঞ্চল হয়ে যেত আগেই। তো সেইখানে আমাদের পরিষ্কার অবস্থান, এই পাহাড়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা মদত দিচ্ছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য শক্ত অভিযান পরিচালনা করা দরকার। এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। কারণ যেই সেনাবাহিনী এই ছাত্র জনতার আন্দোলনের পাশে এসে দাঁড়াতে পেরেছে, এই রকমের একটা পচা গভর্নমেন্টের আমলেও সামরিক বাহিনী তার গৌরবকে জাতির সামনে তুলে ধরেছে, এই সরকার পক্ষে না নিয়ে সেই সেনাবাহিনী পাহাড়েও তাদের প্রতি, পাহাড়ি কিংবা বাঙালি প্রত্যেকের প্রতি সুবিচার করবে, এই আস্থা বিশ্বাস তারা আমাদের মাঝে তৈরি করেছে। কাজে সেনাবাহিনী আমাদের প্রশ্ন নাই, আমাদের পরিষ্কার কথা, এই পার্বত্য চট্টগ্রামে এখনই উপযুক্ত সময়, এবং সেটা ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে, রাজনৈতিক গভর্নমেন্ট পারবে না, পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করে দিতে হবে। নির্মূল, আচ্ছা সেটা একটা বিষয়। আমি ডাক্তার জাহিদ আপনার এই বিষয়ে একটু আলোচনা শুনতে চাই যে পাহাড়ের যে অসন্তোষ, যদিও সেটি অনেকটাই অবনমন হয়েছে, কিছুটা কমে এসেছে, ভিপি নূর যে কথাগুলো বললেন তার সাথে আপনার কোনো দ্বিমত আছে কিনা, বা আপনার কোনো যুক্ত করার বিষয় আছে কিনা? দ্বিমত নেই, যুক্ত করার দু একটা জিনিস আছে। সেটা হলো মানে সংকটটাকে নিয়ে আমরা আসলে ঠিকঠাক মতো ডিল করিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা আসলে একটা মিলিটারি প্রবলেম না, এটা আসলে একটা রাজনৈতিক সংকট, এটাকে রাজনৈতিকভাবে এটা সমাধান করতে হবে। নূরের সাথে আমি এটা খুবই একমত যে এখান থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে টাইপের যে দাবি আছে, এই দাবি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এবং দুই পক্ষেরই সমস্যা। আমি একটা উদাহরণ দিই, সেটা হলো একটা বাইক চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বিভৎস ব্যাপার। আমরা যদি উনি বাইক চুরি করেও থাকেন, কিন্তু বিভিন্ন জায়গায় সারা দেশে তো এই ধরনের পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটে। কিন্তু আমরা এটাকে দুই বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আবহমান কাল থেকে আমরা চোর ডাকাত ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলা, এটা বহু এটা আমাদের ছোটবেলা থেকে আমরা দেখেছি। আমরা আমাদের মধ্যে চরিত্রের মধ্যে অসভ্যতাটা, সেটাকে কাজে লাগানো, এটাকে কাজে লাগিয়ে আপনি ন্যারেটিভ তৈরি করলেন যে বাঙালিকে পিটিয়ে মেরে ফেলেছে ওখানকার যে পাহাড়িরা, সুতরাং এবার গিয়ে ওখানে হামলা হলো, আগুন জ্বালানো হলো। এই যে ঘটনাগুলো, খেলোয়াড় তো কেউ না কেউ আছেই, কোনো সন্দেহ নাই। আমি আরেকটা জিনিস একটু মনোযোগ দিতে চাই, সেটা হলো এই সমস্যাটাকে দীর্ঘদিন ধরে একটা জায়গায় এসে খুব বড় সংকটের মধ্যে পড়ে গেছে। অনেক কিছুর সমাধান হচ্ছিল, ভূমি যে কমিশন আছে, ওই কমিশন কোনো কাজ করে নাই আসলে। এই আওয়ামী লীগের এন্টায়ার সময়ে একজন বিচারকের নেতৃত্বে এটা করা হয়েছিল। এই জিনিসগুলো সংকট জিইয়ে রাখে। আরেকটা জায়গা আছে, আমি পাহাড়িদের পক্ষ থেকে ভূমি বিরোধগুলো আসলে নিষ্পত্তি করা হয়নি, হ্যাঁ, এবং পাহাড়িদের দিক থেকে একটা নতুন না, এই শব্দটা আসছে, আবার আসলো, পাহাড়িরা উচ্চারণ করছেন। আমি দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং আমাদের কিছু সুশীল এই শব্দটা বলছেন, সেটলার বাঙালি।
মানে ওখানে যারা বাঙালি আছে তাদেরকে সেটলার বলা হচ্ছে। এর মধ্যে কিন্তু একটা মারাত্মক দুরভিসন্ধি আছে। সেটলার হচ্ছে ইসরায়েলিরা ওয়েস্ট ব্যাংক এবং গাজায় গিয়ে, বিশেষ করে ওয়েস্ট ব্যাংকের সেটলার, যেটা তোমার ভূমি না। সো এই যে তোমার ভূমি না ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা যে বাঙালি জাতিগোষ্ঠী ওখানে আছে, সেই জাতিগোষ্ঠীর ভূমি না, সেটা না। আমরা আবারও বলছি, ভূমি কমিশনের মাধ্যমে প্রয়োজনীয় ভূমি, সেটা পাহাড়ি, সেটা বাঙালি, সবার মধ্যে, কারণ সবাই আবার দিনের শেষে বাংলাদেশি, এই রাষ্ট্রের নাগরিক, প্রত্যেকের অধিকারটা ঠিক করে। সেটলার বলার মধ্যেই টেন্ডেন্সি আছে যে তুমি ওখানে গিয়ে জবরদখল করেছো, তুমি চলে যাও। একটা কথা মনে রাখা দরকার আছে, সব কিছুর পরও বাংলাদেশের আয়তনের 10 ভাগের 1 ভাগ হচ্ছে হিল ট্রেক, 3টা জেলা, 1/10। আমাদের মতো এত ঘনবসতিপূর্ণ একটা দেশে আমাদের যদি সম্ভব হয় সেখানে থাকবে, এবং এটা আবার একটা বিশেষ রকম ব্যবস্থাপনারও দরকার আছে, এটা নিয়ে আমি দ্বিমত করি না, আমি বিতর্কে ঢুকছি না তারা ইন্ডিজিনাস পিপল বা আদিবাসী কিনা, বিতর্ক আছে, ঢুকছি না। না হলেও ওনাদের জন্য নিশ্চিতভাবে কিছু ভিন্ন ব্যবস্থা থাকবে। কিন্তু তাদের অধিকার এবং নৃতাত্ত্বিক যে বিষয়গুলো, আদিবাসীদের যে অধিকার প্রাগ ঐতিহাসিক থেকে চলে আসে, সেগুলো নিশ্চিত করা জরুরি অবশ্যই। এটা নিয়ে তাদের নিরাপত্তা, আবার বলছে এটা নিয়ে বিতর্ক আছে, কারণ হলো ওনারা ইন্ডিজিনাস পিপল, সান অফ দ্য সয়েল বলে, সেটা কিনা এটা নিয়ে খেয়াল করবেন। বাংলাদেশ সরকার কিন্তু আদিবাসী শব্দটা সরকারিভাবে ব্যবহার করেন না, কারণ এর সাথে আরো অনেকগুলো রাজনীতি জড়িত আছে, এটা খুব ফ্ল্যাট না আদিবাসী বলে ফেলা। সরিয়ে রাখি, ওনারা এই রাষ্ট্রের নাগরিক এবং ওনাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল, তারা যখন ফেরত আসেন। একটা কথা মনে রাখতে হবে, আমি সরকারকে খুব সিরিয়াসলি সতর্ক করতে চাই, আমি কিন্তু জন্মেছি বড় হয়েছে একটা পাহাড়ি জেলায়, রাঙ্গামাটিতে। যখন ছোট থেকে বেড়ে উঠি তখন শান্তি বাহিনী, ওরা সশস্ত্র সংগ্রাম করছিল এটা স্বাধীনতার দাবিতে, এবং তারা ভারতে আশ্রয় নিয়ে, ভারতের অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন, এবং আমাদের পার্বত্য যে শান্তি চুক্তি হয়েছে সেই আলোচনায় ভারত একটা পক্ষ ছিল। সো ইট ওয়াজ ভেরি ক্লিয়ার। আরেকটা জিনিস যোগ করে, কিছুদিন আগে আমাদের যে কুকি চিন ক্রাইসিস হলো, তার যে চিফ নাথান বম মণিপুরে থাকে, এরকম ওখানে থেকে সব কর্মকাণ্ড পরিচালনা করছে, এরকম তথ্য কনফার্ম না হলে মোটামুটি এই আলোচনার মধ্যে আছে। বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রলীগ পাহাড়ি সংগঠনের নেতা ছিল। হ্যাঁ, এই যে নাথান বমের কথা বলছি, তো সেটা বললাম। এখন ওই সংকট তৈরির চেষ্টা করতে সম্ভাবনা আছে, কিন্তু ষড়যন্ত্র হচ্ছে এই কথাগুলো আমরা আবার এত শুনতে চাই না। আমি প্রায় বলি ষড়যন্ত্র শব্দটা শুনলে আমার শেখ হাসিনা মনে হয়। উনি খালি ষড়যন্ত্র, আমেরিকা ষড়যন্ত্র করে, জঙ্গিরা ইত্যাদি। তো ষড়যন্ত্র যন্ত্রণা, এই সুযোগ সম্ভাবনা থাকবে, এমনকি আওয়ামী লীগ নিজেও এসব উস্কে দেওয়ার চেষ্টা করবে, যে কোনো ফর্মে সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা তারা করবে। সরকারকে সতর্ক হতে হবে ষড়যন্ত্রের কথা না বলে। যে উপদেষ্টা গিয়েও কিন্তু বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলতে দরকার নেই, আপনি ম্যানেজ করুন এবং সেটাকে কিভাবে পারে। আবারও বলছি, সামরিক বাহিনী থাকবে, কিন্তু সামরিক কায়ন দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। এটা একটা পলিটিক্যাল প্রবলেম, তাদের সাথে আলোচনা এবং এটার মাধ্যমে এবং ওই যে বারবার বললাম, ভূমির যদি আপনার ব্যাপারটা সেটেল করতে পারেন, এই সংকট অনেক। এটার সাথে একটু যদি যোগ করি, ওই অঞ্চল কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে রোহিঙ্গার বসবাসও করছে, মানে যদি ওই অঞ্চলকে ধরি, সেটাও একটা কিন্তু আমাদের অনেক দিন থেকে একটা সমস্যা হয়ে আছে। আমাদের আরো বড় একটা ঝুঁকি আছে, আজকে দীর্ঘ আলোচনার সুযোগ নেই। এই যে কুকি চীন যে সংকটটা হলো, মানে মিয়ানমারের একটা অংশে চীন প্রভিন্সে এবং ভারতের মিজোরাম, মণিপুর এই অংশে, নাগাল্যান্ড এই অংশে এই জাতিগোষ্ঠী আছে, প্রায় 50টা জাতিগোষ্ঠী মিলে এই কুকি চীন, একটা আমব্রেলা টার্ম। এরা জাতিগতভাবে একই, এদের ধর্মগত মিল আছে, এদের একটা বিরাট অংশ খ্রিস্টান। সো এটা নিয়েও নানান রকম সংকট, এবং আপনি যদি ম্যাপে দেখেন দেখবেন 3 দেশের মাঝখানে এটা একটা কন্টিনিউয়াস একটা জায়গা আছে। সো নানান রকম আলাপ আলোচনা আছে এদের মধ্যে। একটা জাতি, কুকিদের একটা জাতি কিন্তু মানে ইহুদিদের মানে লস্ট ট্রাইব বলে, 10টা জাতিগোষ্ঠী হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে একটা হিসাবে বনু মানেসা স্বীকার করা হয়েছে, এই যে কুকিরা আছে মণিপুরের যে কুকিরা, তাদের মধ্যে। সো এখানে অনেকগুলো আন্তর্জাতিক ফ্যাক্টর আছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি এভিএম মোশাররফের কাছে নিশ্চয়ই যে আপনি এই আলোচনাটা যেটা জাহিদ ভাই বলছে, এটা একটা লং আলোচনা দরকার, আরেকদিন আপনি টপিকস ঠিক করেন। আমি শুধু একটা কথা, আপনি যে পাহাড়, এখানের মাইনরিটি, যে মানে গেম খেলা হচ্ছে, এই দুটোর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের নজরে আনতে চাই, সবার কনসার্ন থাকা দরকার। আপনি একসময় 90-এর দশকে ঢাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে যারা পরিচিত ছিল, ইভেন অনেকে দেশের বাইরে ছিল, তাদের সবাইকে দেশে আনা হয়েছে, এবং যারা জেলে ছিল, সেই সুইডেন আসলাম বলেন, পিচ্চি হান্নান বলেন, সুব্রত বাইন ইন্ডিয়া থেকে এখান থেকে চলে এসেছে। সো এখন ঘটনা হচ্ছে এটা, একটা
ওই ভাই বলেছে যে ষড়যন্ত্রের কথা বললে শেখ হাসিনার কথা মনে পড়ে, একই সাথে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্বের ফলে কিন্তু এই সরকারকে ডিস্টেবলাইজ করার জন্য বা আপনার অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু নানানমুখী জাল বিছানো হচ্ছে, বিশেষ করে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি, তার মানে ঢাকাকে অস্থিতিশীল করা। সুতরাং এই বিষয়গুলো সরকার যদি খেয়াল না করে, বিএনপি তো পাওয়ারে নেই, আমরা তো পাওয়ারে না, কাজ করতে তো সরকারকে, তাহলে সামনে কিন্তু বড় ধরনের আসলে অসুবিধার পথ তৈরি হচ্ছে, হতে পারে। জি জি, আমি যে আশঙ্কার কথা বললাম, আমি শেষ করবো আপনাকে, আপনি শেষ করবেন আজকে, যে এই বিষয়ে আপনি একটু বলবেন। আমি একটা কথা বলি, আপনি বলুন। যে এই যে আমরা বিভিন্ন সংকটের কথা বা চ্যালেঞ্জের কথা বলছি, সরকারের জন্য চ্যালেঞ্জ, সরকার কি এটা বুঝতে পারছে না? আজকে আপনি দেখেন এখানে আমাদের দুইজন, আপনারা যেভাবে বলছেন যে এটা আসলে একটি রাজনৈতিক আমি দূরদর্শিতার বিষয়টা আপনারা এতক্ষণ নিজেরাই বলছেন। আমি একটা বলি যে আমরা বারবার বলছি যে একটা ফেসি স্বৈরাচারী হাসিনা সরকার 16 বছর বসে আছে, এখনো কিন্তু দেখেন সারা বাংলাদেশে সকল ইউনো একই জায়গায় বসে আছে, যারা প্রশাসন চালাচ্ছে, অধিকাংশ ডিসিরা বসে আছে, সচিবরা বসে আছে, অন্যান্য কর্মকর্তারা বসে আছে। তো একটা গভর্নমেন্টের সেটিং রেখে আপনি আরেকটা গণতান্ত্রিক সরকার কায়েম করবেন, এটা কিভাবে সম্ভব? তাহলে এইটাকে পরিবর্তন করা কিভাবে? অবশ্যই দ্রুত। এখন এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের মূল হলো এই স্ট্রাকচার ভেঙে চুরমার করে দেওয়া। অনেক পরিবর্তন তো হয়েছে, হয়নি এখনো, মেজর কিছু হয়নি, আমরা সর্বোচ্চ 10% হয়নি। তো 1 মাস 18 বা 19 দিন আপনি কেন এখনো পারেন নাই? একযোগে আপনি সবাই ইউনো চেঞ্জ করে দেন, একসাথে সব সেই জায়গাটাতে বসানোর মতো যোগ্যতা, অবশ্যই যোগ্য অফিসার আছে, অবশ্যই যোগ্য অফিসার আছে। আপনি যেমন আপনার মনে আছে শাহাবুদ্দিন সরকারের সবচেয়ে বড় সাফল্য কি ছিল? উনি এসে এক রাত্র সব চেঞ্জ করে দিলেন। অর্থাৎ আপনি একটা লোক এক জায়গায় থাকলে তার মধ্যে কিন্তু আলাদা একটা বন্ডিং তৈরি হয়। সে যখন ওখান থেকে ট্রান্সফারে অন্য জায়গায় যাবে, তাকে কিন্তু ওই সেটআপটা তৈরি করতেও আপনার 2-1 মাস সময় লাগে। কিন্তু আপনারাই তো বিভিন্ন সময় বলে থাকেন যে শেখ হাসিনা প্রশাসন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তর পর্যন্ত নিজেদের দলীয় আপনি ভেঙে চুরমার করে দেন না। আমাকে এখানে আমরা 3 জন বসে আছি, আমাকে যদি বিভিন্ন নুরের ওখানে নেন, নুরের এখানে নিয়ে আসেন, আমাদের তো এখানে বসতে কিছুক্ষণ সময় লাগে। আপনি বলছেন স্থান পরিবর্তন করার জন্য, অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। আপনারা যে কথা বলেন যে আপনাকে পরিবর্তন করে জনাব ভিপি নূরকে আনলে, তিনিও তো আওয়ামী লীগের, আপনাদের কথা এখানে পারসেপশন বলে একটা কথা আছে, জনগণকে আপনার একটা মেসেজ দেওয়ার একটা ব্যাপার দরকার আছে, যে এখন তো সব একই জায়গায় বসে আছে। ভাই কিছু চাকরিচ্যুত করতে হবে যারা একেবারে গুরুতর অপরাধ করছে, শুধু প্লেস চেঞ্জ করলে কিন্তু হবে না। ওই তো আমি বলছি সামগ্রিক একটা রিঅ্যাকশন দরকার, পরিবর্তন অবশ্যই দরকার, সেটা হচ্ছে না তো। এবং আমরা যেটা দেখি, এই যে আপনি দেখেন কিছুদিন আগে একটা ডিসি নিয়োগ হলো, যারা শেখ হাসিনার আমলে তাকে সার্ভ করেছে, আমরা দেখলাম যে প্রায় অর্ধেক ডিসি সেই আমলে না, 56 জনের মধ্যে 49 জনই আগের সরকার আমলে নিয়মিত পদোন্নতি পেয়েছে, অর্ধেকের না 2-3। আপনি যদি তাহলে এখনো কি সরিষার মধ্যে ভূত আছে? আপনাকে এই জায়গাগুলি রিপেয়ার না করে আপনার এই ষড়যন্ত্র কথা বলে আপনি কিন্তু পার পাবেন না। এগুলিকে আপনি অ্যাক্ট করতেই হবে। এগুলো অ্যাড করলে আপনার যে সংকটগুলো, যে অনেকটা কেটে যাবে, অনেকটা সবগুলোই কেটে যাবে। আপনি এখন একটা বলি, বাংলাদেশে আজকে এই যে মানুষ, আমরা সবাই গণতন্ত্রের কথা বলি না, ভোটের অধিকার কথা বলি না, আপনি চিন্তা করেন 5ই আগস্টের আগে কেউ চিন্তা করেছে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে? এটা পাগলত্ব বিশ্বাস করেনি। কেন করেছে? শেখ হাসিনা নাই। এখন মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মেছে যে আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এটা সবার হতে পারে না, সবাই আপনি যদি একটা জরিপ করেন সবাই বিশ্বাস করে যে এটা হবে। এই যে একটা পরিবর্তনই আপনার মনোজগতে একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছে, আশার জায়গা তৈরি করেছে। তাই তো সুতরাং রাজনীতিতে হলো ওয়ান কাইন্ড অফ ট্রিক্স, পলিটিক্সই তো একটা ট্রিক্সের ব্যাপার, কৌশলের ব্যাপার। আপনি এই কৌশলগুলোকে অ্যাপ্লাই করতেই হবে আপনাকে, যদি আপনি স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে চান। ধন্যবাদ আপনাদের 3 জনকে। আজকে আমাদের আলোচনা আরও হয়তো দীর্ঘ করতে পারলে নিশ্চয়ই ভালো হতো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনের আয়নায় আলোচনার সারবস্তু। আলোচনা থেকে প্রাপ্ত ভালো কিছু যুক্ত হোক আপনাদের, এবং খোলা থাকুক সত্যের চোখ। ভালো থাকুন, সুস্থ থাকবেন সবাই। শুভরাত্রি।